নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। চলতি বছরে 5ই মে দেশ জুড়ে হয়েছিল নিট পরীক্ষা। এবছর প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী বসেছিল এই সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষায়। তবে 4 জুন পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতেই লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাদের অভিভাবক আতঙ্কিত হয়ে পড়ে। ইতিমধ্যেই 2024 সালের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেই সেই মামলার পরিপ্রেক্ষিতে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত। এদিকে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে ফের পরীক্ষা নেওয়া হতে পারে। তবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে আবার পরীক্ষা হবার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে নিট কাউন্সেলিং এর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন খারিজ করে দিয়েছে মাননীয় আদালত। আগামী 8ই জুলাই পরবর্তী শুনানি। তার আগে অবশ্যই অন্যান্য ছাত্রছাত্রীদের কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। শুধুমাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সেই সব ছাত্রছাত্রীদের কাউন্সেলিং থেকে বিরত রাখা হবে। তবে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করতে এনটিএ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে বলে জানায়। এখন দেখার সেই তদন্ত কমিটি কি রিপোর্ট জমা করে এবং মাননীয় শীর্ষ আদালত 8ই জুলাই পরবর্তী শুনানিতে কি রায় দেন। এখন প্রশ্ন হচ্ছে, চিকিৎসার সঙ্গে যুক্ত এমন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে সেটা দেশের জন্য কতটা লজ্জাজনক। তাছাড়া অসাধু উপায় ব্যবহার করে অধিক নম্বর পাওয়া অযোগ্যরা আগামী দিনে দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ছাত্রছাত্রীদের মনোবল কতটা দুর্বল করে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা এই ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের খুঁজে বের করে যোগ্য শাস্তি দেওয়া কতটা প্রয়োজন। এমন নানান প্রশ্নের জবাব খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তার পরবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট এসএফআই নেতৃত্ব ডক্টর শৌখিন চক্রবর্তী। স্বাগত শৌখিনবাবু আপনাকে। ডক্টর চক্রবর্তী, প্রশ্ন ফাঁসের অভিযোগ কতটা সত্য বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করছেন? দেখুন, এবার নিট ইউজি এক্সাম যেটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য, এটা 5ই মে তারিখে হয়। তারপর সেটা এনটিএ থেকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে ঘোষণা করা হয় যে এটার ফল প্রকাশ হবে 14ই জুন। হঠাৎ করে ডেটটা এগিয়ে নিয়ে আসলো এবং 4 তারিখ তারা ঘোষণা করলো একদম আকস্মাৎভাবে। আশ্চর্যজনকভাবে ওই দিনই ছিল লোকসভা ইলেকশনের রেজাল্ট আউটের ফলাফল। তো তারা এর মধ্যে দিয়ে তাদের যে ঘোটালা, যেগুলি পরবর্তীকালে মানুষ জানতে পারলো যে ঘোটালার মতো হয়েছে, সেগুলি ঢেকে দিতে চেয়েছিল লোকসভা নির্বাচনের রেজাল্টের আড়ালে। তো আমরা প্রথম 1-2 দিন তো ততটা বোঝা যায়নি। তারপর যখন সবাই ঘাটতে লাগলো রেজাল্ট, দেখা গেল যে টোটাল মার্ক যেটা 720 নাম্বার, সেটা টোটাল স্টুডেন্টদের মধ্যে 67 জন পেয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। শুধু নিট ইউজির ক্ষেত্রেই নয়, কোনো ন্যাশনাল লেভেল এক্সামের ক্ষেত্রে এরকম এতজন টপার দেখা যায়নি। তারপর আরো ঘাটাঘাটিতে দেখা গেল যে এরকম কিছু মার্ক এসছে যেগুলি সম্ভব না। অনেকে পেয়েছে 719, 718, 717, যেগুলি সম্ভব না। কারণ নিট এক্সামটা, যেটা নিট ইউজি এক্সাম, টোটাল 180টা প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্ন সঠিক আনসার দিলে 4 নাম্বার করে একজন স্টুডেন্ট পায়, এবং একটা প্রশ্ন ভুল করলে 1 নাম্বার করে মাইনাস হয়। তো কেউ যদি সবগুলি সঠিক দেয় তাহলে তার 720 আসতে পারে, এবং সেই সঙ্গে কেউ যদি একটা ভুল করে তাহলে তার 1 মাইনাস হয়ে যাবে। তো এইভাবে মাইনাস করলে কারোর 715 আসতে পারে, কিন্তু 700 মানে যেটা সঠিক উত্তর দিতে পারলো না। আমরা আরেকটু এই জায়গাটার মধ্যে যারা নিটের সঙ্গে যুক্ত নয়, এখানে এই যে নাম্বারিং এর সিস্টেমটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। ডক্টর চক্রবর্তী, আপনি যদি বলেন যে 720 টোটাল নাম্বার, একটা শুধু ভুল করলো, কেউ একটা ভুল করলে সে 4 নম্বর তো পাচ্ছে না,
সেটার জন্য 4 নম্বর বরাদ্দ ছিল, পাচ্ছে না, সঙ্গে -1 তার নেগেটিভ মার্কিং হচ্ছে, তাহলে 5 নম্বর তাকে বাদ দিতে হচ্ছে, তাহলে সেখানে 715 পেতে পারে। ওকে, চলো। তো এই ক্ষেত্রে দেখা গেল 718, 19 এরকম নাম্বার পেয়েছে। এটা নিয়ে যখন হাল্লাগোল্লা শুরু হলো, তখন এনটিএ থেকে পরের দিন একটা প্রেস রিলিজ করলো। তারা বললো যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে যেসব ক্ষেত্রে বা যেসব সেন্টারগুলিতে স্টুডেন্টদের বিভিন্ন কারণে ডিলে হয়েছে, কোশ্চেন পেপার দিতে ডিলে হয়েছে, এগুলিতে। তারা এর পিছনে একটা যুক্তি খাড়া করলো যে 2018-তে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল কম্পিউটার বেসড এক্সামগুলির জন্য, যে টাইম ক্যালকুলেট করে কিছু মার্ক, গ্রেস মার্ক দেওয়ার জন্য। কিন্তু এনটিএ তাদের এক্সামের আগে যতগুলি নোটিফিকেশন দিয়েছে, এগুলিতে কোথাও গ্রেস মার্কের কথা তারা উল্লেখ করেনি। আচ্ছা, সেই সঙ্গে সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল সেটা ছিল কম্পিউটার বেসড এক্সামের জন্য। নিট ইউজি কোনো কম্পিউটার বেসড এক্সাম না, এটাতে মার্ক করতে হয়, ওএমআর শীট দেওয়া হয় স্টুডেন্টদের। তো এটা থেকে প্রথম যেটা একটা করাপশন টাইপের বা স্ক্যাম টাইপের, সেটার গন্ধ পাওয়া যাচ্ছিল। তারপর আরও সঙ্গে অনেক অভিযোগ আসতে শুরু করে, যেমন একটা মেয়ে, উত্তরপ্রদেশের একটা মেয়ে অভিযোগ করে যে তার রেজাল্টের দিন তার রোল নাম্বার দেওয়ার পর তার যে মার্ক আসার কথা, মার্কটা আসেনি। একদিন গেল, দুদিন গেল, তারপর সে যখন এনটিএর সঙ্গে যোগাযোগ করে, এনটিএ থেকে জানানো হয় যে তার ওএমআর শিটটা ছিঁড়া ছিল, ফেটে যাওয়া ওএমআর শিটের কারণে তাকে তার মার্কটা দেখানো যাবে না। তারপর সে হাইকোর্টে একটা পিআইএল ফাইল করে বাধ্য করে এনটিএ কে তার ওএমআর শিটটা শো করার জন্য। তো ওএমআর শিটে দেখা যায় যে তার ওটা কিছুটা ফাটা, কিন্তু তার যে মার্কগুলি করা ছিল বাবলগুলিতে, সেগুলির প্রতিটা দেখা যাচ্ছিল, এবং সে ক্যালকুলেট করে দেখলো যে তার 715 মার্ক আসছে। আচ্ছা, সেই মেয়েটি 3বার এর আগে এক্সাম দিয়েছে, তৃতীয়বার তার অ্যাটেম্প ছিল। তো মানে এরপর কারণে রেজাল্টই আসেনি, তো অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া সঙ্গে অভিযোগ আসতে শুরু করে যে গ্রেস মার্কটা দিয়েছে তারা, গ্রেস মার্কের ক্ষেত্রে কোনো নিয়ম তারা ফলো করেনি। তারা বলছে যে তারা সিসিটিভি দেখে মার্ক দেওয়া হয়েছে, কিন্তু সিসিটিভি দেখে তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো যে কাকে কত মার্ক দেবে? কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে থাকে যে কে কতটা টাইমে ফিল আপ করেছে, এর একটা না, মানে এই যে গ্রেস মার্কটা যে আপনি বলছেন সিসিটিভি দেখে, মানে কিসের জন্য? মানে যারা পরীক্ষার হলে দেরিতে পৌঁছেছে বা এরকম কিছু? ওরা এটা নিয়ে কোনো ক্লারিফিকেশন দেয়নি যে পরীক্ষা হলে যেতে দেরি হয়েছে তাদের জন্য, নাকি পরীক্ষা হলে যারা এক্সামিনার ছিল তাদের দিক থেকে কোনো ফল্ট রয়েছে। এটা মানে প্রশ্নপত্র দিতে দেরি হয়েছে বা এরকম কিছু? দিতে দেরি হয়েছে, শুরু করতে দেরি হয়েছে, এনটিএ থেকে এখন অবধি কোনো ক্লারিফিকেশন দেওয়া হয়নি। তারা এই গ্রেস মার্কের ব্যাপারে শুধু একটা রিটেন একটা নোটিফিকেশনের মতো জারি করে বলে দিয়েছে যে আমরা গ্রেস মার্ক দিয়েছি, সুপ্রিম কোর্টের ওই রায়টাকে ফলো করে, কিন্তু এটা নিয়ে এয়ারপোর্ট আর কোনো রিপ্লাই তারা করেনি। ওকে, আমি একটা পয়েন্টে আসবো ডক্টর চক্রবর্তী। এই যে একটা সূক্ষ্ম ব্যাপার, এমন একটা ইম্পর্টেন্ট, আমরা বলতে পারি এই যে প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স টেস্টের মধ্যে দেশের অলমোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এটা নিট পরীক্ষা। এখন এই পরীক্ষায় যেখানে 715 পরে 720 পেতে পারে একটা স্টুডেন্ট, সেখানে এনটিএ কি করে এই ধরনের ভুল করতে পারে, যেটাতে সেটা জানাই যায় যে আগামী দিনে সেটা ধরা পড়বে যে 719 বা 718 তো পেতে পারেই না। এখন সমস্যাটা কোন জায়গায় হয়েছে? তাহলে কি খাতাটা দেখাই হয়নি, নাকি সেখানে অন্য কোনো কিছু সমস্যা হচ্ছে? তো খাতা দেখা হয়নি এটা তো সম্ভব না, কারণ এগুলি তো আর আজকাল তো আর কোনো ব্রড কোশ্চেন থাকে না যে প্রতিটা এমসিকিউ থাকে। খাতা দেখাটা তো অসম্ভব না যে খাতা দেখতে পারিনি বা এমন ভাবে মার্ক বসিয়ে দিলাম। ওএমআর শিট যারা ফিল আপ করে তারও বেসিসেই দেওয়া হয়। যা এলিগেশনস উঠে আছে তাতে যারা টেস্টের স্ক্রুটিনির সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কোনো ফল্ট আমাদের যতটুকু মনে হচ্ছে প্রাথমিকভাবে, যেই কারণে যে কমিটি গঠন করা হলো এনটিআর এই যা সমস্যাগুলি আছে এটি পর্যবেক্ষণ করার জন্য এবং এটি নিয়ে পরবর্তী রিপোর্ট পেশ করার জন্য, আমরা দেখলাম যে এনটিআর যিনি চেয়ারপারসন ছিলেন ওনাকেই হেড করা হলো, যে কমিটি গতকাল গঠন করা হলো তার। তো আমরা মনে করি যে এর মধ্যে কোনো স্বচ্ছতা নেই। যিনি, যার উপরে দোষ, সেই যদি কমিটির হেড হয়ে যায় তাতে তো কোনো সঠিক ফলাফল বেরিয়ে আসবে না। এটা নিরপেক্ষ তদন্ত দরকার। নিরপেক্ষ তদন্ত না করলে এনটিএ তে যে এলিগেশনগুলি আছে এগুলি এক্সাক্ট আউটকাম কি, এক্স্যাক্টলি কি হয়েছিল এটি বেরিয়ে আসবে না। বাইরে থেকে আমরা অনেক কিছু বলে দিতে পারি যে তারা হয়তো বা কোশ্চেন পেয়ে গিয়েছিল, কোশ্চেন লিক হয়ে গিয়েছিল, কিন্তু আসলে কি এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন সমস্যা হচ্ছে যে এই যে 67 জন, তার মধ্যে বেশিরভাগ মানে কোন স্টেট থেকে বিলং করে? কারণ রাজস্থান থেকে একটা কোটা। এখানে একটা জিনিস যেটা দেখা গেল রেজাল্টে, হরিয়ানাতে সেম এক্সাম সেন্টার থেকে সিরিয়াল রোল নম্বরে 6 জন স্টুডেন্ট, ওরা প্রত্যেকে 720 নম্বর পেয়েছে। আচ্ছা, প্রত্যেকে। সব থেকে বেশি কোনটা এটা তো আমি বলতে পারবো না, কারণ এনটিএ থেকে বলা হয়েছে যে প্রত্যেক স্টেট থেকে রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু
5-6টা এক্সাম সেন্টার, যেগুলি থেকে সব থেকে বেশি এসছে এগুলি হরিয়ানার। আচ্ছা। এখন আরো একটা জিনিস যেটা দেখা গেছে, এমন অনেক স্টুডেন্ট ছিল যারা বাড়ি হয়তো হিমাচল প্রদেশে, বাড়ি ইউপিতে, কিন্তু এরা পার্টিকুলার হরিয়ানাতে এক্সাম সেন্টারগুলি প্রেফার করছেন, কারণ যখন আপনি ফিল আপ করেন, আপনি যখন এক্সাম কোন সিটিতে দিতে চান এটার একটা প্রেফারেন্স আছে। আচ্ছা। তো এমন অনেকে আছে যারা অন্য স্টেটের কিন্তু দিতে চাচ্ছে যে হরিয়ানাতে, হরিয়ানার পার্টিকুলার একটা সিটিতে। এটা কারণটা কি? এটার কারণ কি, এটা এটা কনস্পিরেসি, কিন্তু আমি সঠিক তো বলতে পারবো না যে এটাই হয়েছে, কিন্তু অনেকে বলছেন যে যেই স্কুলগুলিতে এক্সামগুলি হচ্ছে সেই স্কুলগুলিকে টাকা দিয়ে, স্কুলে যারা ওই দিন পরীক্ষার ডিউটিতে থাকবে তাদেরকে হায়ার করে নিচ্ছে। আচ্ছা। কারণ খুব টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়ির ছেলেমেয়েরা এটা করছে। এগুলি তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত না করলে তো হবে না। নিরপেক্ষ তদন্ত লাগবে। যেমন নিরপেক্ষ তদন্ত করতে গেলে এমন একটা কমিটি দরকার যাতে এনটিএর লোক থাকবে না, বাকিরা থাকতে পারে, এনটিএর লোক থাকবে না। নিরপেক্ষ তদন্ত না করলে তো এটা বেরিয়ে আসবে না। এটা এখন খুব প্রয়োজন। এখানে এই যে ব্যাপারটা হলো, এর মধ্যে আপনাদের কি মনে হয়, মানে দায়ী কারা বেসিক্যালি? এই যদি প্রশ্নপত্র ফাঁস, এখন তো আলটিমেটলি সমস্যা হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছে, তবে অভিযোগ আপনার কথা অনুযায়ী যেটা শুনছি এবং অনেক জায়গা থেকে এরকম শুনছি, সত্যি কি প্রশ্ন ফাঁস হয়েছে নাকি অন্য কোনো কিছু হয়েছে? এই যে 67 জন 720 পাওয়ার পেছনে প্রশ্ন পেয়ে সেগুলো উত্তর দিয়েছে বলেই 720 পেয়েছে, নাকি অন্য কোনো কারণে থাকতে পারে? প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা এটা আমরা সঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, বিহারে একটা ইনসিডেন্ট হয়েছিল পাটনাতে, যেদিন এক্সাম হলো 5 মেতে, ওই দিন, এর আগের দিনই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার জন্য কয়েকজনকে অ্যারেস্টও করা হয়, কিন্তু এটা নিয়ে যখন এনটিআই কে জিজ্ঞেস করা হয় তাদের থেকে কোনো বক্তব্য বেরিয়ে আসেনি। পুলিশে অ্যারেস্ট করেছে, তারপর কতটুকু এগিয়েছে এটা নিয়ে আমরা তারপর জানতে পারিনি যে কি হয়েছে। এনটিআই স্বীকার করেনি, এনটিআই কিছু স্বীকার করেনি তাতে। তো কোশ্চেন পেপার ফাঁস হয়েছে বলেই এরা এত নাম্বার পেয়েছে এটা বলা, মানে এমন অনেক স্টুডেন্ট থাকবে যারা আসলেই পড়াশোনা করে 720 নাম্বার পেয়েছে, তো তাদের প্রতি একটা হীনমন্যতা হয়ে যাবে, তাদেরকে আমরা নিচু দেখাচ্ছি পয়সা যদি আমরা বলি যে সকলে কোশ্চেন পেয়ে গিয়েছে তারপর ফলে ফুল মার্ক পেয়েছে। কিন্তু হ্যাঁ, কোশ্চেন লিক হয়েছে বা যখন মার্কিং করেছে, যখন কপিগুলি চেক করেছে, তার ক্ষেত্রে কিছু একটা প্রবলেম এসছে, না হলে তো এতজন পাওয়ার কথা না। এর আগে কখনো ডাবল ডিজিটে যায়নি ফুল মার্কের ক্ষেত্রে। আচ্ছা। তো আবারও বলছি, আমি নিরপেক্ষ তদন্ত না করলে তো হবে না, আর এনটিএ জবাবদিহি করতে, কোশ্চেন আসছে এরা জবাব দিচ্ছে না কিছু। তো এটা নিয়ে অনেকে সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্ট এদেরকে জিজ্ঞেস করেছে কি প্রবলেম। হ্যাঁ, সুপ্রিম কোর্ট কাউন্সিলিংটা স্থগিত রাখেনি, আর স্থগিত রাখাটা সম্ভব না, কারণ কলেজের সেশন শুরু হয়ে যাবে না, সেশন পিছিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমরা মনে করি যে এনটিএ এগিয়ে আসুক, প্রেস মিট করুক, যে কোশ্চেনগুলি আছে এগুলি সঠিক জবাব দিক, তার সঙ্গে যে কমিটি আছে এটা ইনভেস্টিগেশন তো করবে। এখন কমিটি বলছে যে এক সপ্তাহের মধ্যে কমিটি তার রিপোর্ট জমা করবে। এনটিএ যে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করছে বা এবং করেছে, সেটা এক সপ্তাহের মধ্যে জবাব দেবে। এখন সুপ্রিম কোর্টে জবাব চেয়েছে এনটিএর কাছে, আপনি বলছেন নিরপেক্ষ তদন্তের কথা হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে যাদের অলরেডি কাউন্সেলিং চলছে এবং যাদেরকে বিরত রাখা হচ্ছে, যাদের নামে বলা হচ্ছে সেই 1600 স্টুডেন্ট খুব সম্ভবত যাদের নামে অভিযোগ আছে, তাদেরকে বিরত রাখা হয়েছে কাউন্সেলিং থেকে। এখন এই কাউন্সেলিং এর ক্ষেত্রে কোন রকম সমস্যা আবার আগামী দিনে সৃষ্টি হবে না তো? যেহেতু ওদেরকে বিরত রেখে করা হচ্ছে, ওদেরটা কি রিজার্ভ রাখা হবে তাহলে? এটা নিয়ে তো ক্লারিফিকেশন এখনো দেয়নি। এনটিএ টেস্ট করে নিয়েছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, এখন পরবর্তীতে কাউন্সেলিং এর ক্ষেত্রে যে স্টেটগুলির মেডিকেল এডুকেশন থাকে তাদের থেকে এখন অবধি কোনো গাইডলাইন আসেনি, বা এনএমসি যারা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, যারা মেডিকেল কলেজে এডমিশনের সঙ্গে যুক্ত, তাদের থেকে এখন অবধি কোনো এমন ক্লারিফিকেশন আসেনি যে কি করা হবে। অবশ্যই সমস্যা আসবে, সমস্যা শুধু এটা তাদেরকে রিজার্ভ রাখা হয়েছে এর জন্য আসবে এমন না। এত যে মার্ক দেওয়া হলো এর ফলে কাট অফটাও কিছুটা বেড়ে গেল, অনেকটাই বেড়ে গেছে, কারণ সরকারি যে কলেজগুলি আছে গত 5-6 বছরে কিন্তু সরকারি কলেজের সংখ্যা বাড়েনি ইন্ডিয়াতে, প্রাইভেট কলেজ বেড়েছে। তো যদি একটা ভালো সংখ্যার স্টুডেন্টরা বেশি বেশি মার্ক পাচ্ছে, অসৎ উপায়ে পেয়ে থাকুক, তার ফলে সরকারি কলেজেই তারা প্রেফার করবে, সরকারি কলেজে এডমিশনের সংখ্যাটা বেড়ে যাবে। যারা হয়তো বা এই অসৎ উপায় অবলম্বন করেনি, পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে প্রবলেমটা আসবে যে তারা ভালো মার্ক পেয়েও তারা প্রাইভেট কলেজে যেতে হবে, আর্থিকভাবে সচ্ছল না হলে তারা সেই কলেজগুলিতে যেতে পারবে না যেই কলেজগুলিতে তাদের ইচ্ছা ছিল, যেগুলো সরকারি কলেজ। যেমন আপনি ত্রিপুরার কথাই যদি ধরুন, ত্রিপুরাতে টিএমসি আছে, জিএমসি আছে, জিএমসিতে যেখানে কোর্স কমপ্লিট করতে প্রায় 6-7 লাখ টাকা লাগে, টিএমসিতে 1 বছরই লেগে যায় 10-12 লাখ টাকা। আচ্ছা। তো এমন অনেক স্টুডেন্ট আছে যারা
অসৎ উপায়ে বেশি মার্ক পেয়ে গেছে, এখন সরকারি কলেজে চলে যাবে। অনেকটা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ছেলেরা যারা হয়তো বা এরকম কিছু করতে পারেনি, যারা সৎভাবে পরীক্ষা দিয়েছে, তারা এখন চেষ্টা করেও এই কলেজগুলিতে সরকারি কলেজে যেতে পারবে না, তার জন্য খোলা থাকবে প্রাইভেট কলেজ, যেগুলিতে প্রায় 1 কোটির মতো ফিস যায়। তো এটা একটা বড় সমস্যা। শুধু যারা পরীক্ষা দিয়েছে এবং যাদের উপর ইনভেস্টিগেশন হবে তাদের জন্য সিট রিজার্ভ থাকবে, এটা নিয়ে কি হবে, এটা যেমন সমস্যা, কাট অফটা বেড়ে যাওয়াটাও একটা বড় সমস্যা। আর স্টেট কাউন্সিলগুলি বা এনএমসি যতদিন কোনো ক্লারিফিকেশন না দেয়, কোনো স্টেটমেন্ট না করে, ততদিন তো একটা সমস্যা থেকেই যাবে। যে একটা এখানে তার জন্যই প্রশ্ন আসছে যে এই যে বারবার যে অনেকেই কথা বলেন যে অল ইন্ডিয়া লেভেলে যে এই এন্ট্রান্স টেস্টটাকে চালু করা হলো, তো সেটা কতটা এখন আলটিমেটলি লাভজনক হলো? কারণ এটা যদি এই মুহূর্তে যেহেতু হয়তো কোনো একটা স্টেটে বা একটা কি দুটো স্টেটে সমস্যা হয়ে থাকে, তাহলে তার ফল কিন্তু পুরো গোটা দেশকে ভুগতে হচ্ছে। এখন সেটা যদি রাজ্যভিত্তিক থাকতো তাহলে কি লাভ হতো, নাকি এখানে অন্য কোনো সমস্যা ছিল বলে মনে করেন, যদি প্যারালালি আমরা দেখি দুটোকে? তো নিট দিয়ে যদি আমি বলি, নিট কিন্তু আগে কিন্তু রাজ্যের একটা আলাদা এক্সাম হতো এবং এআইপিএমটি বলে একটা এক্সাম হতো অল ইন্ডিয়া লেভেলে। এক্ষেত্রে এটাও স্বীকার করা জায়গা নেই যে অনেক রাজ্যেই করাপশনের কথা এসছে, কোশ্চেন পেপার লিক বা এরকম ইলিগাল ভাবে অ্যাডমিশনের কথা এসছে, যার ফলে কেন্দ্রীয় সরকার এনটিএ গঠন করলো তারা 2015-তে। তারপর এই এক্সামটা নিট শুরু করলো তারা, নিট ইউজিটা। নিট ইউজি শুধু নয়, এনটিআর আন্ডারে বাকি যে এক্সামগুলি আছে, যেমন কমন ইউনিভার্সিটি এক্সাম যেটা রয়েছে, এছাড়া অন্য টেস্ট, এগুলির ক্ষেত্রে অমুক রকম এলিগেশন আছে। নিটের ক্ষেত্রে হয়তো এটা এতটা বৃহৎ পরিসরে হয়েছে যে সকলে জানে বা এখন সবাই দেখছে, সিইউটির ক্ষেত্রেও হয়েছে এটা। আচ্ছা, তো এটা একটা কমন প্রবলেম। কোশ্চেন পেপার লিক আজকে আমাদের দেশে খুবই কমন এবং খুবই বড় সমস্যা। সেই সঙ্গে এই চেকিং এর ক্ষেত্রে যারা চেকিং এর সঙ্গে যুক্ত, যারা এই কাজগুলি করছে, তাদের থেকেও এরকম কিছু লোক আছে যাদের টাকার বিনিময়ে এমন সব মার্ক দিয়ে দিচ্ছে, যার ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে। এখন এই সমস্যা দূর করতে হলে মূল উপায় তো আর না, চেকিং এর ক্ষেত্রে সেটা কি করে, মানে এইসব ধরনের টেস্টে সে কোনটা কার খাতা কিভাবে সে বিবেচনা করে, সেটা মানে আপনি বলছেন পুরো ডিটেলসটাই থাকে চেকিং যারা করছে তাদের কাছে? ডিটেলস না থাকলে, যে হরিয়ানাতে যে ইনসিডেন্টটা হলো, 6টা রোল নাম্বার একই সিরিয়ালে, এটা তো একটু বেশি কোইন্সিডেন্স হয়, এমন কোইন্সিডেন্স হওয়ার কথা না। একই সিরিয়ালে 6 জনের ফুল মার্ক নিট ইউজিতে 720 নম্বর। কিছু একটা করাপশন আছে, এটা আবারও বলবো, ইনভেস্টিগেশন সঠিকভাবে করলে বেরিয়ে আসবে, করতে হবে। আবার ইনভেস্টিগেশন কমিটিতে যদি নিটের এনটিএর লোক থাকে তাহলে তো আবার সঠিকভাবে হবে না। ঠিক। ডক্টর চক্রবর্তী, আপনি এই যে আমরা বলছি বারবার প্রশ্ন ফাঁসটা একটা বিরাট বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার জন্য, বিশেষ করে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। এখন কথা হচ্ছে যে যখন আগে সময় ছিল তখন হতো প্রশ্নপত্র ফাঁস, কিন্তু এতটা হতো না। কিন্তু আজ আমরা ডিজিটালি এতটা আপগ্রেডেড, তারপরও সমস্যাটা কোথায়, দায়ী কারা, মানে কেন হচ্ছে? আজ তো একটা ঘরের মধ্যে এভরিথিং কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তারপরেও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিভাবে? ওটাই, যেমন আমি ত্রিপুরার এক্সাম্পলই যদি দিই, এডিসিতে, টিটিএডিসিতে যে রিসেন্ট একটা এক্সামের কোশ্চেন পেপার লিক হলো, এটা তো মানে আশ্চর্যজনক যে কোশ্চেন পেপার লিক হচ্ছে জেরক্সের দোকান থেকে। এই কোশ্চেন আনসার কি নাকি জেরক্সের দোকান থেকে এরা প্রিন্ট করতে গিয়েছিল, তারপর লিক হয়ে গেছে। তো এরকমই দেশের বিভিন্ন রাজ্যে হচ্ছে, কারণ এক এক জায়গায় এক এক রকম হবে, কিন্তু ফ্যাক্ট হলো যে কোশ্চেন পেপার লিক হচ্ছে, এবং এটা দূর করার জন্য এখন অবধি কোনো রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নিতে পারেনি, কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিতে পারেনি। কিছু রাজ্য কিছু আইন পাস করেছে এই কোশ্চেন পেপার লিকের বিরুদ্ধে, যে যারা দোষী থাকবে তাদের বিরুদ্ধে সশ্রম কারাদণ্ডের জন্য বলছে, কিন্তু এটাতে কোনো সলিউশন এখনো অবধি তো আসেনি। ইউপিতে কিছুদিন আগে কোশ্চেন পেপার লিক হলো, প্রত্যেক রাজ্যেই হচ্ছে, এক দুইটা সাউথ ইন্ডিয়ার কয়েকটা স্টেট বাদ দিলে প্রত্যেক রাজ্যে এটা একটা কমন থিম হয়ে এসছে, ত্রিপুরাতেও এখন দেখা যাচ্ছে। এটা যতদিন প্রশাসনিক ক্ষেত্রে লোকেরা যদি করাপশনের সঙ্গে যুক্ত না থাকে, তারা যদি সরাসরি যুক্ত না থাকে, তাহলে তো সম্ভব না। তো এটা তখনই সম্ভব, সঠিক ইনভেস্টিগেশন করো, তাদেরকে বের করে আনো, এবং সশ্রম কারাদণ্ড তাদের দিতে হবে। কারণ তারা শুধু ওই ছেলে মেয়েগুলির ভবিষ্যতের সঙ্গে খেলছে না, তাদের দেশ এবং রাজ্যের ভবিষ্যতের সঙ্গেও খেলছে। কারণ এরকম পরীক্ষাগুলি, কম্পিটিটিভ এক্সামগুলি যেগুলি থাকে, এগুলির জন্য এরকম অনেক ছেলে মেয়েরা আছে যারা 5-6 বছর ধরে প্রিপেয়ার করে। তাদের একটা কোশ্চেন পেপার লিক হলে, একটা এক্সাম যদি 1 বছর পিছিয়ে যায়, তাদের জন্য অনেক লস হয়ে যায়, অনেক ওভারেজ হয়ে যেতে পারে। এই কোশ্চেন পেপার লিকগুলি যে শুধু চাকরির পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে এমন তো না, নিটের ক্ষেত্রে হতে পারে, এরকম কলেজ এডমিশনের পরীক্ষাগুলির ক্ষেত্রেও হচ্ছে।
অনেকে সামর্থ্য থাকে না বছর বছর এইভাবে অপেক্ষা করা, কারণ পারিবারিক হয়তো অনেক এরকম দুর্বলতা থাকে যেখানে যে বছর বছর আমি শুধু পড়াশোনাই করব সেটাও সম্ভব হয় না। নিটের ক্ষেত্রেও যেটা হচ্ছে, নিটের ক্ষেত্রে অনেকে আছে 3, 4, 5 বছর ধরে তারা রিপিট করে তারপর এক্সাম দিচ্ছে। এখন কোশ্চেন পেপার লিক হয়েছে, এখন একটা দোদুল্যমানতা এসে যে আবার কি পরীক্ষা দিতে হবে। তো যতক্ষণ এই সমস্যাটা নিয়ে কোনো ক্লারিফিকেশন এনটিএ না দিচ্ছে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় থেকে কাজ করছে যে আমরা কি আবার পরীক্ষা দিতে হবে, কি হবে, তারপর সেশন পিছিয়ে যেতে পারে। তো এই সমস্যাগুলি প্রশাসনিক স্তরে দূর করতে হবে। এগুলি যারা বাইরে আমরা আছি, যারা শিক্ষাবিদরা রয়েছে, তারা প্রত্যেকে প্রতিবাদ করতে পারে, তারা এটা নিয়ে আওয়াজ তুলতে পারে, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে যখন পরিবর্তন না আসবে এটা দূর করা সম্ভব হবে না। ডক্টর চক্রবর্তী, আপনি নিজে একজন চিকিৎসক, এখন কথা হচ্ছে যে এই ধরনের যদি যেটা অভিযোগ, যদি এরকম স্ক্যাম যদি হয়ে থাকে বা এরকম কেলেঙ্কারি যদি হয়ে থাকে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং 720 বা 715 পেয়ে যাচ্ছে এমনিতেই, এরা যখন আগামী দিনে ভবিষ্যতে চিকিৎসক হবে তখন আমাদের এই চিকিৎসা ব্যবস্থার জন্য সেটা কতটুকু বিপজ্জনক হয়ে দাঁড়াবে বলে মনে করছেন? চিকিৎসা ক্ষেত্রের জন্য অবশ্যই বিপজ্জনক, কারণ আপনি শতভাবে যদি মার্ক পেয়ে থাকেন, সরাসরি বলতে গেলে আপনার কোয়ালিফিকেশন অতটা নেই, কিন্তু আপনি মার্ক পেয়ে গেছেন আপনার যোগ্যতা নিয়ে। আর এটা হয়েছে এমন কয়েকটা স্টেটে এরকম দেখা গিয়েছে যে মার্ক 710-এর উপরে, কিন্তু বোর্ড এক্সামের মার্কে ওর পাস মার্ক নেই। পিসিবি গ্রুপ যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ওটা তো পাস মার্ক সে সবগুলিতে তুলতে পারছে না, কিন্তু সে এন্ট্রান্সে খুব ভালো করে ফেলেছে, ফুল মার্ক পাচ্ছে। তো এরকম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরা প্রথম কথা তো এরা যোগ্যই না পড়ার জন্য, কারণ তাদের 50% মার্কই নেই পিসিবি গ্রুপে। আচ্ছা। আর এমন অনেক ছাত্রছাত্রীরা আছে যারা হয়তো বা কোনো মতে 50% মার্ক আছে, তারপর ভর্তি হয়ে যাচ্ছে কারণ মার্ক বেশি চলে এসছে এন্ট্রান্সে। তো এক্ষেত্রে আমরা যারা মেডিকেল পার্সন আছি বা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, আমাদের যতটা সমস্যা তার থেকে বেশি সার্বিক জনসাধারণের সমস্যা, কারণ এরা তো জনসাধারণের মধ্যে গিয়ে কাজ করতে হবে এদের প্রত্যেকে। চিকিৎসকরা তো আর শুধু চিকিৎসা কর্মী যারা আছে বা চিকিৎসকদের চিকিৎসা করবে না, এরা গিয়ে মানুষের চিকিৎসা করবে, মানুষের জন্য সমস্যা সৃষ্টি হবে। আর এক্ষেত্রে মানে যারা প্রশ্নপত্র ফাঁস করছে আজকে যদি কেউ করে থাকে, তাদেরও চিকিৎসা এরাই সমস্যা করবে। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে হয় যে এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, কিন্তু প্রাইভেটাইজেশনকে এরা খুব প্রমোট করছে। আপনি ত্রিপুরাতেও দেখবেন গত 5-6 বছর টিএমসির ফি কিভাবে হাইক হয়েছে, এবং আরেকটা ত্রিপুরাতে প্রাইভেট কলেজ তারা তৈরি করছে, এবং প্রাইভেট কলেজের সিট অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এই প্রাইভেট কলেজের সিট বৃদ্ধি পেলে কি হয় যে এই কলেজগুলি তো আর কোনো মধ্যবিত্ত বা গরিব ঘরের ছেলেমেয়েরা পড়ছে না, পড়ছে পয়সাওয়ালা ঘরের ছেলেমেয়েরা, এবং তারা কোটি টাকা খরচ করে পড়ছে। তাদের মাথায় এটা থাকে না যে মানুষের সেবা করবো, আমি গ্রামে গিয়ে মানুষের সেবা করবো, রুরাল এরিয়াতে গিয়ে মানুষের সেবা করবো। এদের থাকে যে এত টাকা দিয়ে আমি পড়েছি, তো এত টাকাটা আমার উসুল করতে লাগবে যত তাড়াতাড়ি সম্ভব। এর ফলে সার্বিকভাবে রুরাল ইন্ডিয়াতে হেলথ কেয়ার সিস্টেমটা অনেকভাবেই ভেঙে পড়ছে এর কারণে, কারণ রুরাল এরিয়াতে গিয়ে এরা কাজ করতে চাইছে না। প্রাইভেট কলেজ থেকে যারা পড়ছে এর একটা বড় অংশ পয়সাওয়ালা ঘরের, এদের বেশিরভাগই যারা সিটিগুলিতে থাকতে চাইছে, গ্রামে গিয়ে কাজ করার কোনো মানসিকতা এদের মধ্যে নেই। এক্ষেত্রেও নিটের ক্ষেত্রেও যাদের বিরুদ্ধে এলিগেশন আসছে যে টাকা দিয়ে পয়সা দিয়ে হয়তো বা কোশ্চেন পেপার পেয়েছে বা খুব বেশি মার্ক স্কোর করেছে, তারা হয়তো পড়বে গভর্নমেন্ট কলেজে, কিন্তু এরা গ্রামে গিয়ে কাজ করার মানসিকতা কখনোই এর মধ্যে থাকবে না। এটা প্রাইভেট কলেজ হোক গভর্নমেন্ট কলেজ হোক, যাদের পয়সা থাকে এরা একটা থাকে যে আমি গ্রামে গিয়ে কেন কাজ করবো, আমার বাবা মায়ের পয়সা আছে, আমি কাজ করার দরকার নেই গ্রামে গিয়ে এত কষ্ট করে, আমি এখানে একটা নার্সিংহোমে কাজ করে নেব, প্রাইভেট হসপিটালে কাজ করব। তো এটা সার্বিকভাবে হেলথ যে সেক্টরটা রয়েছে এটাকে আঘাত করবে এবং মানুষ এর কারণে সমস্যায় পড়বে। এখন সমস্যা হচ্ছে যে এই যে আমরা গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিবাদ দেখছি এর বিষয়ে, অনেক দাবি উঠছে, ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এখন বিক্ষোভটা কোন জায়গায়? এখন অনেকেই কি মনে হচ্ছে যে অনেকেই আবার পরীক্ষা যেন হয় তার পক্ষে, আবার যেন নতুন করে পরীক্ষা নেওয়া হয়। অনেকেই আবার যারা হয়তো বেশি নাম্বার পেয়েছে, যারা হয়তো সত্যি পড়াশোনা করে বেশি নাম্বার পেয়েছে, তারা তো চাইবে না আবার পরীক্ষা দিতে। তাহলে মানে দ্বন্দ্বটা কোন জায়গায়, বিক্ষোভটা কি নিয়ে চলছে, এবং সে জায়গায় এসএফআইয়ের কি অবস্থান? দেখুন, নিট ইউজি রেজাল্টের পর গোটা দেশেই প্রোটেস্ট হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে একজনের দাবি এক রকম। একটা অংশ রয়েছে যারা যাচ্ছে আবার পরীক্ষা নেওয়া হোক, আবার অনেকে এর বিরুদ্ধে আবার পরীক্ষার কথা বলছেন। এসএফআই দাবি করছে যে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেই বাতিল করতে হবে, কারণ ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা এর আগেও অনেক পরীক্ষা এরকম এলিগেশন এসছে। আচ্ছা, সেই সঙ্গে এই যে ঘটনাটা হয়েছে এর নিরপেক্ষ তদন্ত করতে হবে। এসএফআই আবার পরীক্ষার পক্ষে না, কারণ আমরা মনে করি যে পরীক্ষার্থীদের তো কোনো দোষ নেই এক্ষেত্রে, সরাসরি পরীক্ষার্থীরা তো দোষী না, দোষী এনটিএ যারা পরীক্ষাটা কন্ডাক্ট করেছে, যারা কপিগুলি চেক করেছে, যারা এক্সামিনার, তাদের
দোষ, তাদের ফল্টের কারণে আজকে এই সমস্যাটা হচ্ছে। তাই আমরা আবার পরীক্ষার কথা বলছি না, এবং 1 বছরের পড়াশোনার পরে এই পরীক্ষাটা দিতে পারে। কোনো ছাত্রকে যদি বলে যে হঠাৎ করে যে আবার 1 মাস পরে তুমি পরীক্ষা দিয়ে দাও, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর এটা এসএফআই এই দাবিটা করছে না, কিন্তু কি দাবি রয়েছে এর মধ্যে, অনেক স্টেটে কিন্তু আবার নিট বাতিল করার দাবিও উঠছে, যে নিট পরীক্ষা, তামিলনাড়ুতে স্পেশালি এই দাবিটা আগে থেকেই ছিল, তারা এখন আরো জোর দিয়ে বলছে যে নিট বাতিল করতে হবে, কারণ নিটের কারণে যে আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যগুলির যে অধিকার, এটাকে খর্ব করা হচ্ছে। একটা সেন্ট্রালাইজড এক্সাম, হ্যাঁ আঞ্চলিক ভাষায় আছে, কিন্তু আঞ্চলিক ভাষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ফল্ট দেখা যাচ্ছে, যে ইংলিশে যে কোশ্চেনটা আছে এটার সঙ্গে আঞ্চলিক ভাষায় যখন লেখা হচ্ছে এর মধ্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে, সঠিকভাবে লেখা হচ্ছে না আঞ্চলিক ভাষায়। আচ্ছা, মানে প্রশ্নতেই ভুল আছে, প্রশ্নতেই ভুল আসছে। তো এর জন্য অনেক রাজ্যে নিট বাতিল করার কথা বলছে। তো এসএফআই এনটিএ কেই বাতিল করার কথা বলছে, এনটিএ বাতিল করে সেন্ট্রালাইজড এক্সামে যে সিস্টেমটা এনটিএ এর মাধ্যমে, এটাকে বাতিল করার জন্য বলছে। এবং আপনারা কি রাজ্যভিত্তিক চাইছেন? আমরা রাজ্যভিত্তিক চাইছি না, কিন্তু এনটিএ কে বাতিল করে এমন একটা কমিটি গঠন করা হোক যেটা নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে এক্সামগুলি কন্ডাক্ট করবে। ওকে, মানে এনটিএ করতে পারছে না বলে আপনারা বলছেন, তাহলে এনটিএ এর মতো অন্য কোনো একটা এজেন্সিকে নিয়োগ করার কথা বলছেন আপনারা। ওকে, এখন কথা হচ্ছে যে এই এনটিএ এর ওপর মনিটরিং এর কোন রকমের ব্যবস্থা কি আছে, নাকি এনটিএ কে ডাইরেক্ট সরকার, কেন্দ্রীয় সরকার মনিটরিং করে? এনটিএ কে তো এখন কেন্দ্রীয় সরকারই দেখছে, কেন্দ্রীয় সরকারের এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে এনটিএ আছে। সঠিকভাবে মনিটর হচ্ছে না বলেই তো এই করাপশনগুলি আসছে তাদের বিরুদ্ধে, এই এলিগেশনগুলি প্রত্যেক বছর আসছে। আমি মনে করি যে কেন্দ্রীয় সরকার যেহেতু স্বচ্ছতার কথা বলে, নিরপেক্ষতার কথা বলে, তাদের আরো স্বচ্ছ ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য এনটিএ এর প্রতি আরো মনোযোগ দেওয়া উচিত। এনটিএ এর এই করাপশন যা হচ্ছে, কোশ্চেন পেপার লিক থেকে শুরু করে, এগুলি যাতে ইনভেস্টিগেশনই হচ্ছে না। কোশ্চেন পেপার লিক হচ্ছে কিন্তু কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না, কোনো রিপোর্ট বেরিয়ে আসছে না। তো এক প্রকার ভাবে যদি আপনি ইনভেস্টিগেশনই না করেন, আপনি এদেরকে খোলা ছুট দিয়ে দিচ্ছেন যারা এর সঙ্গে যুক্ত। তো কেন্দ্রীয় সরকারের উচিত, যেহেতু আমি কেন্দ্রীয় সরকারই বলবো কারণ এগুলি সেন্ট্রালাইজড এক্সাম, তো এই কেন্দ্রীয় সরকারের আরো কঠোর মনোভাব নেওয়া উচিত এবং এদের ক্ষেত্রে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত। ওকে, আরেকটা জিনিস ডক্টর চক্রবর্তী, এই মুহূর্তে যে কি করতে হবে একজন ছাত্র, কি করতে হবে, নাম্বার কি পেয়েছে, সবাই তো যেটা আপনি বলছিলেন যে ফলাফল 4 তারিখ ঘোষণার পর, 4 তারিখ যেহেতু লোকসভা নির্বাচনের ফলাফল হচ্ছিল, বেশিরভাগ মানুষের সেদিকেই নজর ছিল। এখন ছাত্রছাত্রীরা তাদের নিশ্চয়ই নিজের ক্যারিয়ার জন্য নিজের ফলাফলটা নিশ্চয়ই ওরা দেখেছে। 2-3 দিন পর আস্তে আস্তে অভিযোগ পাওয়া গেছে যে কোনো একটা জায়গাতে কোনো সমস্যা হয়েছে, এতজন মানুষ একসঙ্গে 720 পেয়েছে, 67 জন, আবার 719, 718। এখন আমরা যেরকম দেখছি, কোনো একজন ছাত্র বলছে যে আমার পাশের বাড়ির একজন মানুষ, তো উনি তো এই ধরনের নাম্বার পেয়েছেন, এটা হয়নি, উনি এখন প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এরকম আরো আগামী দিনে আরো কিছু বেরিয়ে আসতে পারে, জানাজানি হতে পারে, তখন তো আরো আরো অভিযোগ জমা পড়বে। তাহলে সেটা নিয়ে কি হবে তখন বলে মনে করছেন? তাহলে মানে অভিযোগের পাহাড় তো আস্তে আস্তে জমবে এই ব্যাপারটা। এবং জমছে, অভিযোগের পাহাড় তো জমছে। নিউজ মিডিয়াতে খুললে দেখা যাচ্ছে যে নতুন নতুন অভিযোগ বেরিয়ে আসছে, নতুন নতুন স্টুডেন্টরা এগিয়ে আসছে অভিযোগ করার জন্য, যারা হয়তো আগে একটু পিছিয়ে থাকতো ভয়ে যে আমাদের উপর হয়তো আক্রমণ আসবে, তারাও এখন এগিয়ে আসছে। তো এর জন্য প্রথম পদক্ষেপ যেটা হতে পারে, যে কোশ্চেনগুলি আছে, স্টুডেন্টরা কিন্তু শুধু এগিয়ে এসে মিডিয়াকে বলছে এমন না, তারা কিন্তু এনটিএ কেও ইমেল করছে, এনটিএ থেকেও জানতে চাইছে, এনটিএ থেকে কোনো জবাব না পেয়ে তারা মিডিয়ার কাছে আসছে, বিভিন্ন ভিডিও পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে। তো এনটিএ যদি এগিয়ে না আসে, এরা যদি কোনো প্রেস মিট না করে, তারা যদি কোশ্চেন যেগুলি আসছে এগুলি নিয়ে কোনো জবাবদিহি তারা না দেখায়, তাহলে তো সলিউশন আসবে না। সব থেকে প্রথম পদক্ষেপ যেটা আমরা মনে করি, এটা হচ্ছে এনটিএ এর এগিয়ে এসে যে কোশ্চেনগুলি আছে, যেগুলি প্রাইমারি যে এলিগেশনগুলি এনটিএ এর বিরুদ্ধে আছে এই এক্সামটা নিয়ে, নিট ইউজি নিয়ে, এই কোশ্চেনগুলি নিয়ে এনটিএ এর একটা প্রেস মিট করা উচিত। কি কি সমস্যা, কেন তাদের পক্ষ থেকে যে কেন এগুলি হয়েছে, এগুলি জানানো দরকার ছাত্রছাত্রীদের। সেই সঙ্গে এই কমিটি 1 সপ্তাহ সময় নিয়েছে, আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের রিপোর্টে আসে তত ভালো। কিন্তু হ্যাঁ, নিরপেক্ষতা কতটা থাকবে এই কমিটির রিপোর্টে, এই হাই পাওয়ার কমিটির রিপোর্টে, এটা নিয়ে একটু আমরা তাহলে এখানে আপনারা তো, আপনি বারবার বলছেন যে এই কমিটির উপর আপনাদের বিশ্বাস নেই, বিশ্বাসযোগ্যতা নেই এই কমিটির, কারণ যার উপর অভিযোগ উনি কমিটির হেড। এখন কথা হচ্ছে আপনারা কি ধরনের কমিটি চাইছেন? এসএফআই কেমন কমিটি হলে ভালো হয়? সেখানে মেডিকেল ফ্র্যাটার্নিটি কাউকে চাইছেন আপনারা, বা যারা কোনোভাবে শিক্ষার সঙ্গে যুক্ত, এডুকেশনের সঙ্গে যুক্ত, তাদের চাইছেন?
আমরা অবশ্যই চাই শিক্ষার সঙ্গে যারা যুক্ত তারা থাকুক, সেই সঙ্গে একজন সুপ্রিম কোর্টের জাজ যদি সম্ভব হয় উনি যদি থাকেন সঙ্গে, এর সঙ্গে মেডিকেল প্রফেশন থেকে একজন সিনিয়র, মেডিকেল প্রফেশন পড়ে এনএমসি থেকে প্রয়োজনে একজন থাকুক, এনএমসি যেটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যেটা এখন আছে, তো তাদের নিয়ে কমিটি গঠন করা হোক, নাকি এনটিএ এর লোকদের নিয়ে। এটা হলে অনেকটা নিরপেক্ষতা থাকবে, আমরা বিশ্বাস করি সেটা, আর নিরপেক্ষতাটাই এখন দরকার। ওকে ডক্টর চক্রবর্তী, মেডিকেল ফ্রেটার্নিটির কি ধরনের ভূমিকা বা তাদের কি ধরনের প্রতিক্রিয়া আপনাদের, আপনি ব্যক্তিগতভাবে এক্ষুনি আমাদের স্টুডিওতে রয়েছেন বলছেন, বা আপনাদের সিনিয়ররা কি বলছে, বা ন্যাশনাল স্তরে যারা রয়েছে জাতীয় স্তরে ওনাদের কি বক্তব্য? মেডিকেল ফ্রেটার্নিটির যে বক্তব্য, এটা আমি হয়তো আপনারা জানেন কি না, এটা নিট নিয়ে, নিট তো দুই ফেজ, মানে একটা হয় ইউজি একটা পিজি, আমি একটু নিট পিজির কথাটাও এখানে বলবো। নিট পিজিতে গত বছর কি হয়েছিল যে ওরা নিট পিজি প্রথম তো একটা কাট অফ থাকে, তো নিট পিজি এক্সামের পর একটা কাট অফ ছিল, তো যখন তারা দেখলো যে প্রাইভেট কলেজগুলিতে এডমিশন হচ্ছে না, তখন তারা কাট অফটা কমিয়ে 0 করে দিল। মানে যারা কোনো মার্ক পায়নি বা নিট পিজি এক্সামে, মানে এমবিবিএস করার পর স্পেশালিটি যেটা আমরা বলি ওটার জন্য, এই পরীক্ষায় যারা মার্ক পায়নি তারাও এলিজেবল পড়াশোনা করার জন্য। তো নিট নিয়ে মেডিকেল ফ্রেটার্নিটি সবসময় একটা একটা আমাদের মধ্যে কোশ্চেন মার্ক ছিল, যে এটা আদৌ যে ট্যালেন্টকে প্রায়োরিটাইজ করছে, নাকি এরা জাস্ট প্রাইভেট যে সেক্টরটা রয়েছে প্রাইভেট সেক্টরকে ফায়দা দেওয়ার জন্য রয়েছে, এটা নিয়ে সবসময় আমাদের একটা প্রশ্ন রয়েছে। আচ্ছা, কারণ নিট পিজির ক্ষেত্রে যেটা আমরা দেখি, যেটা সত্যি আশ্চর্যজনক, যে কাট অফ মানে কারোর মার্ক 0 হয়েও সে এডমিশন নিতে পারছে কোন একটা পরীক্ষা নেওয়ার দরকার, সেটাই। তো এজন্য নিট নিয়ে সবসময় আমাদের একটা প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে নিট ইউজির ক্ষেত্রে যেটা হয়েছে, যে যেটা আমি আগেও বললাম, যে এমন সব স্টুডেন্টরা এখন আসবে হয়তো বা যারা গ্রামেগঞ্জে গিয়ে কাজ করতে চাইবে না, কারণ তাদের পয়সা অনেকটা টাকা দিয়ে তারা মার্ক কিনে নিতে পেরেছে, এবং টাকা দিয়ে এরা পাসও করে ফেলবে আগামী দিনে, যার ফলে তারা গ্রামে গিয়ে কাজ করবে না, তারা শহরে থাকবে, এবং গ্রামে যে স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটার কাজ কোনোদিনই সার্থকতা পাবে না। আর গ্রামীণ ভারতে স্বাস্থ্য সেবা যদি না দেওয়া যায়, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কি অবস্থা হবে সেটা বোঝা যায়। আর এখন যারা কাজ করছে তাদের উপর বার্ডেনটা বেশি এসে পড়বে, কারণ লোকবল কম থাকলে একজনের কাজ 5 জনের কাজ একজনকে করতে হবে। চিকিৎসকের অভাব, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে ত্রিপুরাতেই চিকিৎসকের অভাব রয়েছে। এর কারণ এটাই যে যারা প্রাইভেট কলেজে পড়ছে বা বাইরে থেকে পড়ে আসছে, তারা প্রাইভেট সেক্টর থেকে, তারা গ্রামে গিয়ে কাজ করতে চাইছে না, এটা একটা বড় কারণ। তো আমাদের এটাই মতামত যে নিট বা এনটিএ দ্বারা যে এক্সামগুলি কন্ডাক্ট হচ্ছে সেগুলি বাতিল করতে হবে, এনটিএ কি বাতিল করতে হবে, কারণ এরা শুধু এইবার প্রথম না, নিট পিজির ক্ষেত্রে যেটা বললাম, এরা বারবার এরকমই করে আসছে, যে প্রাইভেট কলেজগুলির স্বার্থ রক্ষার জন্য কাজ করে আসছে। ওকে, ডক্টর চক্রবর্তী, আপনাকে যখন আমরা পেয়েছি আজকে, আমরা যেহেতু মাঝে মধ্যে আমরা এসএফআই বিভিন্ন নেতৃত্ব আমাদের শুরুতে আসেন, আমরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার নানান দিক নিয়ে আলোচনা করি। আমরা যদি আজ একটু মেডিকেল যে সঙ্গে যে পড়াশোনা যা আছে আমাদের রাজ্যে যেটা চলছে, আপনি বলছেন কিছুটা যে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের কথা বলেন, এছাড়া আর কোনো ধরনের সমস্যায় কি আমাদের মেডিকেল ছাত্রছাত্রীরা সমস্যায় ভুগছে বা পড়াশোনা করতে গিয়ে? দেখুন, আমাদের রাজ্যে নিয়ে যদি আমি বলি, রাজ্যে একটা নতুন ডেন্টাল কলেজ গঠন করা হয় 2022 সালে। কলেজটা একটা ধুমধাম করেই উদ্বোধন করা হয়, কিন্তু আপনার খোঁজ নিলে দেখবে যে ক্লাস ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলি রয়েছে, এটা করা হয় এজিএমসিতে, কতটা সরকারি মেডিকেল কলেজে জিবিতে। ফার্স্ট ইয়ার সাবজেক্টগুলি অনেকটা মিল থাকে ডেন্টালের স্টুডেন্টদের সঙ্গে, যারা এমবিবিএস এবং বিডিএস এর সঙ্গে, তো আপনারা নিতে পারেন ক্লাস, কিন্তু 1-2টা সাবজেক্ট রয়েছে যেগুলির মিল নেই, যার ফ্যাকাল্টি এজিএমসিতে নেই। তো আমরা এর আগেও এটা নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম ডেন্টাল কলেজে, যে আপনার যে ওই যে সাবজেক্টের ফ্যাকাল্টি এজিএমসিতে নেই, ওটা নিয়ে আপনারা কিভাবে ক্লাস করছেন বা ছাত্ররা কিভাবে শিখতে পারবে ওই সাবজেক্টটা নিয়ে। তো ওটা নিয়ে কোনো ক্লারিফিকেশন ওরা দেয়নি, ওদের তরফ থেকে কিছুই আমরা জানতে পারিনি। সেই সঙ্গে ডেন্টাল কলেজে আর কথাই আমি বলি, নতুন নবীনতম কলেজ এখন রাজ্যে মেডিকেলে, তো ওই কলেজের আরেকটা সমস্যা, হোস্টেল নেই। তো মেডিকেল ছাত্রদের ক্লাস হয় সকাল 8টা থেকে প্রায় 4টা, অনেক সময় 5টা বেজে যায়। হোস্টেল না থাকলে, তার যদি নিজের বাড়িতে আবার ট্রাভেল করে যেতে লাগে, কলেজের কাছে কোনো হোস্টেল না থাকলে তার পড়াশোনা এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে। তো রাজ্যের ক্ষেত্রে আমি বলি, ডেন্টাল কলেজের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। আর টিএমসি ক্ষেত্রে আরেকটা মূল সমস্যা, যে কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, এগুলিতে ফ্যাকাল্টির একটা অভাব। এটা নিয়েও আমরা বারবার ডেপুটেশন দিয়েছি আমাদের মেডিকেল এডুকেশনের যে ডাইরেক্টর রয়েছেন ওনার কাছে। উনি এটা স্বীকারও করেছেন যে সমস্যাটা একটা সমস্যা ত্রিপুরাতে, টিএমসির ক্ষেত্রে স্পেশালি। এটা সলিউশন, ফ্যাকাল্টির অভাব আমাদের রাজ্যে, ফ্যাকাল্টির অভাব নাকি সেই ফ্যাকাল্টি আমাদের রাজ্যে কোনো স্পেশালিস্ট নেই, তার জন্য আমাদের বাইরে থেকে আনতে হবে, এরকম কিছু আছে? না,
ফ্যাকাল্টি নেই এমন তো না, কারণ ওই যে সাবজেক্টগুলি যেগুলিতে অভাব রয়েছে, মানে রাজ্যে আছে, নিয়োগ দেওয়া হচ্ছে না, আপনি রাজ্যে বলছেন আসে সেভাবে নিয়োগ করা হচ্ছে না। কি কারণে নিয়োগ করা হচ্ছে না, হয়তো বা অনেক কারণ রয়েছে, নিয়োগ হচ্ছে না তাই জন্য এখানে থাকছে না। তারা ওই সাবজেক্টে, যেমন এজিএমসি থেকেই ওরা এমডি বা এমএস পড়াশোনা করে ওই সাবজেক্টে, তারপর রাজ্যে থাকছে না, টিএমসি তে জব করছে না, চলে যাচ্ছে বাইরে। আচ্ছা, তো এটা ফ্যাকাল্টির অভাব, মানে ওই ক্যান্ডিডেটের অভাব এমন না, বাট ওই কলেজগুলি ফ্যাকাল্টি পাচ্ছে না, স্পেশালি টিএমসি তে। ওকে, এটা একটা সমস্যা। ওকে, এছাড়া আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যার উপর গোটা আমাদের রাজ্য এবং শুধু আমাদের রাজ্য নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও কিন্তু বাংলাদেশ থেকেও প্রচুর পেশেন্টরা আসে, সেখানে কোনো ধরনের সমস্যা স্টুডেন্টরা বা ইন্টার্নদের মাঝে মধ্যে আমরা কিছু কিছু বিক্ষোভ করতে দেখি, সেগুলো কি? এজিএমসিতে কয়েকদিন আগে একটা প্রোটেস্ট হয়েছিল স্টুডেন্টদের, যে একজন পিজি স্টুডেন্ট, এমডি স্টুডেন্ট, সে কলেজ ক্যাম্পাসেই আক্রান্ত হয়েছিল। ওটা নিয়ে এরা প্রোটেস্ট করেছিল। সিকিউরিটি একটা প্রবলেম এজিএমসিতে, যে অনেক সময় পেশেন্ট পার্টিরা ভায়োলেন্ট হয়ে যায়, এটা নিয়ে একটা সবসময় একটা সমস্যা রয়েছে। এটা আগেও ছিল, এখনো রয়েছে। এর বাইরে এজিএমসিতে যেটা ডেন্টাল কলেজের সঙ্গে যে সমস্যাটা এজিএমসির, যেটা আমি বললাম যে ডেন্টাল কলেজে কোনো হোস্টেল নেই, তো ডেন্টাল কলেজে হোস্টেল না থাকাতে তাদের অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে এজিএমসির হোস্টেলে। তো এজিএমসির হোস্টেলে অ্যাকোমোডেশন দিলে হচ্ছে কি, তাদের তো হোস্টেল ক্যাপাসিটি সীমিত তাদের স্টুডেন্টদের জন্য। তো অলরেডি আপনি এজিএমসির স্টুডেন্টদের হোস্টেল দিয়ে তারপর ডেন্টাল কলেজে তাদেরকে রাখছেন, এবছর যখন আবার ডেন্টাল কলেজে ভর্তি হবে তাদেরকে কোথায় দেবেন? আচ্ছা, এটা একটা সমস্যা, যার কারণে শুধু ডেন্টাল কলেজে তাদের সমস্যা হচ্ছে এমন না, এজিএমসি তাদেরও সমস্যা হচ্ছে। আর এর সঙ্গে জিএমসিতে ক্লাস একসঙ্গে হচ্ছে ডেন্টালের স্টুডেন্ট এবং এজিএমসি স্টুডেন্টদের ফার্স্ট ইয়ারে। এজিএমসিতে গত 2-3 বছর আগে যে ক্যাপাসিটি রয়েছে 100 থেকে 125 করা হয় স্টুডেন্ট ক্যাপাসিটি, তো ক্লাসে এমনিতেই জায়গা সীমিত, তার সঙ্গে আপনি আরো 50 জনকে অ্যাড করছেন ডেন্টাল কলেজের, যার ফলে মানে ক্লাসের মধ্যে ওভারক্রাউডেড হয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে। এগুলি একটা সমস্যা, যেটা আমার মনে হয় যে সরকারের একটু ভালো নজর দেওয়া উচিত, যেটা দেওয়া হচ্ছে না, কারণ ডেন্টাল কলেজে 1 বছর হয়ে গেছে, এখন অব্দি হোস্টেল নেই, ক্লাসের ব্যবস্থা ঠিকমতো করা হচ্ছে না, এটা একটা সমস্যা। ওকে, আমরা আজ অবশ্যই এইসব দিকগুলো একটু নজর রাখছিলাম, বিশেষ করে নিট পরীক্ষা যে অভিযোগ, নিট পরীক্ষা নিয়ে যে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ মাননীয় সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে, সেখানে মাননীয় সুপ্রিম কোর্ট অবশ্যই রায় দেবেন, কিন্তু আজ কিন্তু তার ফাঁকে আরও একটা সমস্যার খবর আমাদের কাছে এসছে। ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট এনসিইটির সমস্যা হয়েছে আজ আগরতলায়। কি হয়েছে? সর্বভারতীয় স্তরের এই পরীক্ষা দিতে গিয়ে আতঙ্কিত অনেক পরীক্ষার্থীরাই হয়েছেন, কারণ তাদের পরীক্ষা সম্পন্ন হয়নি আজ। জানা যায় যে আগরতলা বনকুমারী বাজারস্থিত সাহা বিল্ডিং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিতে আসেন, কিন্তু পরীক্ষার ওয়েবসাইট খুলতে সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। কারোর ক্ষেত্রে সাইট খুলেছে এবং অনেকের ক্ষেত্রে সাইট খোলেনি। সেন্টারের তরফ বলা হয় যে সাইট ক্র্যাশ করেছে। এখন তাদের সাইট খোলেনি বলে সেখানে তারা পরীক্ষা দিতে পারেনি, তা নিয়ে কিন্তু আতঙ্কিত অভিভাবক এবং পড়ুয়ারা হয়েছে। ডক্টর চক্রবর্তী, এই ধরনের সমস্যা যখন হয় তখন কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়? তারা তো পরীক্ষা দিতে পারলো না, সাইট ক্র্যাশ হয়েছে, বা যেহেতু নেটের ব্যাপার, নেটওয়ার্কের সমস্যা থাকতেই পারে, সেদিন প্রাকৃতিক দুর্যোগও থাকতে পারে হয়তো, তখন কি আবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকে? কমন সাইট ক্র্যাশ করা তো খুবই মানে আনএক্সপেক্টেড, এবং এটা খুবই অ্যাবনর্মাল, এটা হয় না জেনারেলি। এটা হতে পারে যে সাইট খুলতে একটু টাইম লাগছে, এটা হয়, যার জন্য সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টটা ছিল 2018-তে সিএলএটি এক্সাম নিয়ে, যে গ্রেস মার্কের কথা তারা তখন বলেছিলেন। তো গ্রেস মার্ক এক্ষেত্রে আপনি দিতে পারেন, যদি সাইট খুলতে দেরি হচ্ছে তাহলে একটা আপনি গ্রেস মার্ক অ্যাড করতে পারেন, কিন্তু যদি এরকম হয় যে সাইট পুরোপুরি ক্র্যাশ করে গেছে, আর সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেই এজেন্সি তার সঙ্গে যুক্ত, যারা এই এক্সামটা কন্ডাক্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রালি, তাদের বিবৃতি দেওয়া উচিত এবং অতি সত্বর দেওয়া উচিত, যে যারা এক্সাম দিতেই পারেনি একেবারে, তাদের জন্য কি ফার্দার স্টেপ নেওয়া হবে। যতক্ষণ তা না বলা হচ্ছে না, ততক্ষণ তো কিছু সঠিকভাবে বলা যাবে না। কিন্তু হ্যাঁ, এটা খুবই রেয়ার যে সাইট পুরোপুরি ক্র্যাশ করে গেছে। হ্যাঁ, খুলতে দেরি হতে পারে, এটা হয়, খুলতে অনেক সময় দেরি হয় কম্পিউটার বেসড এক্সামে, যার জন্য গ্রেস মার্কের যে কনসেপ্টটা সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, আমরা অবশ্যই আজ নিট পরীক্ষার কথা বলছি। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই মুহূর্তে নিট নিয়ে তো সব যারা এবার পরীক্ষা দিলেন এবং যে 1600 ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের মধ্যে কারা সঠিকভাবে এই নাম্বার পেয়েছে এবং কারা অসৎ উপায় অবলম্বন করে এই নাম্বার পেয়েছে, তা তো অবশ্যই তদন্ত সাপেক্ষ,
কিন্তু টেনশনে এই মুহূর্তে সবাই আছেন, অভিভাবকরা সবাই আছেন, এবং যদিও কাউন্সেলিং চলছে তা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। তার থেকে বেশি টেন্সড কিন্তু এই মুহূর্তে রয়েছে যারা আগামীবার পরীক্ষা দেবে। আগামীতে যারা ছাত্রছাত্রীরা নিটে বসতে যাচ্ছে, তারা কিন্তু সবকিছুর ফাঁকে একটা জিনিসে কাজ করছে, এমন হবে না তো, আবার হবে না তো, হলে কি হবে, আমাদের কি হবে। তাদের জন্য আপনি কি বলবেন, তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? তাদের জন্য আমি এটাই বলবো যে এখানে হতাশ হওয়া বা আগে থেকেই এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজনীয়তা তো নেই এই মুহূর্তে। কারণ কোনো এক জায়গায় এসব নিয়ে মন ডাইভার্ট হয়ে গেলে আবার পড়াশোনাটা ঠিক মতো হবে না। পড়াশোনার দিকে ফোকাসটা রাখতে লাগবে। এবং এক্ষেত্রে যেটা হয়েছে, এবার যেটা হয়েছে, এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন রিপোর্ট কিছুদিনের মধ্যে চলে আসবে। কিন্তু হ্যাঁ, এসএফআই যেটা দাবি যে এনটিএকে বাতিল করতে হবে, তো এটা আমি আবারও বলবো, এনটিএকে বাতিল করতে হবে। এটা এই কয়েকটা এক্সামের মধ্যে যে এলিগেশনগুলি তাদের বিরুদ্ধে লেগেছে, এরপর এনটিএর গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন আছে। তো এনটিএকে বাতিল করা, পরবর্তীতে আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের এই মুহূর্তে এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি বলবো যে কি হতে পারে, কি হবে, তাদের পড়াশোনার দিকে ফোকাসটা রাখা উচিত এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ ডক্টর চক্রবর্তী আছে আমাদের সঙ্গে থাকার জন্য। একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি আমাদের সঙ্গে ছিলেন, আলোচনা করলেন, তবে আপনি আপনাদের দাবিও জানালেন, এসএফআইয়ের দাবি জানালেন। ধন্যবাদ আপনাকে আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন এতক্ষণ ডক্টর আমাদের সঙ্গে ছিলেন শৌখিন চক্রবর্তী, বিশিষ্ট এসএফআই নেতৃত্ব। যারা এসএফআই আজ দাবি করছে যে এনটিএকেই বাতিল করতে হবে। যারা এই ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে, এবং শুধু নিট নয়, এই ধরনের আরও পরীক্ষা ন্যাশনাল স্তরের, জাতীয় স্তরে আরও পরীক্ষা কন্ডাক্ট করে, তাদেরকেই বাতিল করতে হবে এবং অন্য কোনো সংস্থার মাধ্যমে এই ধরনের পরীক্ষাগুলো নিতে হবে। দর্শক বন্ধুরা, ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন তো অনেক ছেলেমেয়েরাই দেখে। তাদের সেই স্বপ্নকে আসলে বাস্তবায়িত করার তাগিদে অনেক সময় মা বাবা সর্বস্ব উজাড় করে দেন। ছেলেমেয়েরাও জীবনের বহু শখ আহ্লাদ থেকে বিরত থাকে পড়াশোনায় মনোনিবেশ করে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে। কারণ ডাক্তার হওয়া চারটিখানি কথা নয়। কিন্তু সবকিছুর পর যখন সুযোগটা সামনে আসে, আর তখন যদি এই প্রশ্ন ফাঁসের মতো ঘটনা হয়, তখন চোখের সামনে শুধু সমুদ্র ছাড়া আর কিছুই হয়তো ভাসে না। সেটাই, সমুদ্র ভাষাটাই স্বাভাবিক। তবে আমরা আশা রাখছি এবছর নিট পরীক্ষা নিয়ে যে অভিযোগ উঠেছে তার সঠিক তদন্ত হবে এবং দোষীরা যোগ্য শাস্তি পাবে, এবং ছাত্রছাত্রীরা তাদের যেটা যোগ্যতা সেই অনুযায়ী তাদের অবশ্যই আগামী দিনের ক্যারিয়ার বা ভবিষ্যৎ গড়তে পারবে। এ বিষয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।